হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিপ এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরপিপ এডুকেশনে তোমাদের সব সময় তোমাদের পাশে কিন্তু আছে এবং প্রত্যেকটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। কাদের জন্য? এসএলএসটি পিটির জন্য ফুল ক্লাসটি করবে। এখানে বলে দিই, আজকে গুরুত্বপূর্ণ বিষয় আগে হয়েছিল, আরও একবার তোমাদের জন্য করে দিচ্ছি। প্রিলিমিনারি টেস্টে যে প্রশ্নগুলো এসেছিল স্মৃতি থেকে সংগৃহীত, যে সমস্ত অনেক প্রশ্ন পাওয়া গেছে, যেহেতু কোশ্চেন পেপার দেওয়া হয়নি তাই সেই যাবতীয় প্রশ্ন প্লাস অ্যান্সার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। জিকে সিএ থেকে শুরু করে সমস্তটা আজকে আমরা আলোচনা করব এবং ইংলিশ ম্যাথে কী কী টাইপের প্রশ্ন এসেছিলো সেগুলোও আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কোশ্চেন আছে, প্রত্যেকটি অ্যান্সার করব, তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো। গত ভিডিওতে কিন্তু অনেক আলোচনা করেছিলাম এসএলএসটি পিটি এবং গত 2021-এ যে লেটেস্ট যে পিটি কোশ্চেন হয়েছিল তার প্রত্যেকটি অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, মনে রাখবে প্রিলিমিনারি টেস্ট 2021-এর সান্তালি মিডিয়ামের কোশ্চেন আমরা এখন আলোচনা করছি। ক্লিয়ার? দেখো, এবার আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাই। ওকে, টাইম না নষ্ট করে। প্রথম কোশ্চেন আজকে আমরা প্রথমটা দেখে নেব, ইতিহাস। টোটালটা একদম ফুল জিকে যতগুলো পাওয়া গেছে কোশ্চেন সব অ্যান্সার বলে দিচ্ছি। খাতা পেন নিয়ে বসবে, প্রত্যেকে নোট করে রাখবে এবং পিডিএফ আদৌ পাবে কিনা বা কোথায় পাবে সমস্তটা ভিডিওর শেষে বলে দেবো, প্রথমে নয়। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? তাজমহল কে তৈরি করেন? এর অ্যান্সার কি হবে এটা তোমরা প্রত্যেকেই জানো। দেখো, যেহেতু এসএলএসটি পিটি প্রথমবার হয়েছিল তাই কিন্তু কোশ্চেনটা একটু অনেক পরিমাণে সহজ হয়ে গেছিলো। এবারে কিন্তু সেরকম আশা আর করা যাবে না। তো এটার অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। ক্লিয়ার? শাহজাহান। তাজমহল কে তৈরি করেন? শাহজাহান বা শাহজাহান তৈরি করেন। কোশ্চেন নাম্বার 2, সতীদাহ প্রথা কে রদ করেন? প্রশ্নটা ভালো করে পড়বে, এখানে কিন্তু অপশান আমাদের এমসিকিউ থাকবে, ঠিক আছে? অনেকে এই কোশ্চেনটার ডিফিকাল্টি নিয়ে আলোচনা করেছিল, আমরা বলে দিচ্ছি, অনেকে এগুলো বলতে পারিনি। দেখো, সতীদাহ প্রথা কে রদ করেন বলেছে। অপশানে যদি থাকে রামমোহন রায় তাহলে অ্যান্সার হয়ে যাবে রামমোহন রায় এবং রামমোহন রায়। এবং যদি এখানে রামমোহন রায় না দিয়ে অপশানে আর কি থাকতে পারে বলো তোমরা, কেউ কোশ্চেন অ্যান্সারটি দিয়ে দাও কমেন্টে। সতীদাহ প্রথা রদের কথা বলেছে, রামমোহন রায় থাকলে হবে, না হলে কি হবে? উইলিয়াম বেন্টিঙ্ক। উইলিয়াম বেন্টিঙ্ক, এটা তোমরা মনে রাখবে, উইলিয়াম বেন্টিঙ্ক। এটা অনেকে ভুল করে দিচ্ছে। দেখো, প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করে দেবো। সতীদাহ প্রথা রামমোহন রায় হয়, অপশানে যদি উইলিয়াম বেন্টিঙ্ক থাকে তখন সেটা করবে, আর দুটো অপশান থাকলে তখন উভয়ই উত্তর হয়ে যাবে। আশা করি বোঝা গেল। প্রথমটা শাহজাহান, এটা উইলিয়াম বেন্টিঙ্ক এবং রামমোহন রায়। 3 নম্বরে, ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন? ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন? অ্যান্সারটি হয়ে যাবে কি 1942-এ, 1942। এটুকুই কি যথেষ্ট? হ্যাঁ, এটুকুই যথেষ্ট, কিন্তু এটা সান্তালি মিডিয়ামের জন্য। বেঙ্গলি মিডিয়ামে অনেক কোশ্চেন আছে, অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে, তাই শুধু 1942 জানলেই হবে না, জানতে হবে 9th অগাস্ট। ক্লিয়ার? একদম ডিটেলসে বলে দেবো, 1942-এর 9th অগাস্ট মনে রাখবে। তাহলে গান্ধীজি কি শুরু করেন 1942 সালে? অনেক কিছু শুরু করেন, কিন্তু 1942 সালে গান্ধীজি যেটা গুরুত্বপূর্ণ শুরু করেন সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, এবং আগস্ট মাসে শুরু করেন। তোমাদের কোশ্চেন আরও ডিফিকাল্টি হবে, নেট সেট ধাঁচে, মানে বুঝতে পারছো, অপশন দিয়ে দেবে এখানে, ভারত ছাড়ো, আইন অমান্য, ডান্ডি অভিযান, আরও হ্যাঁ বঙ্গভঙ্গ ইত্যাদি দিয়ে দেবে, তারপর গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহেরু, এরকম ইত্যাদি, বা কোনোটি নয় অ্যান্সার দিয়ে দেবে। দিয়ে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। বারবার বলছি, আমাদের পিটি ব্যাচ শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু ডিটেলস পড়ানো হবে এবং প্রচুর মক টেস্ট এবং এক্সাম হবে। 1 মাস তোমাদেরকে এক্সাম দিয়ে প্রিপেয়ার করে দেওয়া হবে মক টেস্ট দিয়ে। পরের কথা সেটা শেষে বলবো। দেখো, তাহলে এখানে অ্যান্সার হবে 1942-এর 9th আগস্ট ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি শুরু করেন। নেক্সট 4 নম্বরে কি বলছে? আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। দেখছো কত ইজি কোশ্চেন এসছে, একটু ভালো করে পড়লে আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা যদি ঠিকঠাক ফলো করো এবং আমাদের পেড ব্যাচে আসো অনেক সুবিধা হবে। স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, এগুলো লিখে দিচ্ছি কেন? কারণ ক্লাসটি একটু লং হবে, প্রত্যেকটি অ্যান্সার ধরে ধরে বলবো এবং তোমাদেরকে একদম রেডি করিয়ে দেবো, তোমরা খাতা কলমে এগুলো লিখে নিতে পারবে, ঠিক আছে? এবং পিডিএফ কোথায় পাবে সব বলে দেওয়া হবে। উত্তর কিন্তু সেখানে পিডিএফে নাও থাকতে পারে, প্রশ্ন থেকে যেতে পারে। নেক্সট 5 নম্বরে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? একদম ইজি কোশ্চেন। পানিপথের 3টে যুদ্ধ হয়, 2টো যুদ্ধ হয়, এরকম উল্লেখ করে দিতে পারে। কটি যুদ্ধ হয় এখানে সেটা বলবে না, বলেছে প্রথম যুদ্ধ কবে হয়। তাহলে অ্যান্সার কি হবে? পানিপথের 1526।
শুধু কি 1526 জানলে হবে গো? তোমরা কোশ্চেন অ্যান্সার করো তো, বলো জুন মাসের নাকি এপ্রিল মাসের কবে হয়েছিল? 1526টা তোমরা জানলে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। কত এপ্রিল হয়? এটা হয় কিন্তু মনে রাখবে 21শে এপ্রিল, ঠিক আছে? 21শে এপ্রিল 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়। এগুলো সব নোট করে রাখবে। এবার দেখো পলাশির যুদ্ধ কবে হয়? ইতিহাস থেকে কত প্রশ্ন এসেছিল, এবং জীবন মুখোপাধ্যায়ের বইটা তোমরা যদি ভালো করে পড়ো, 9-10 পড়ো, বুক লিস্ট বলে দিই এখানে, বুক লিস্টের ভিডিও এই ভিডিওটার পরে তোমরা জানতে পারবে কবে, খুব শীঘ্রই আসছে, অলরেডি দেওয়া হয়ে গেছে, তবু বুক লিস্টের ভিডিও আসছে, আর পেড ব্যাচে থাকলে তো সেগুলো সব বলে দেওয়া হবে। নেক্সট, পলাশী যুদ্ধ কবে হয়? এটা তোমরা প্রত্যেকেই জানো, 1757, 1757। শুধু এটুকুই জানলে হবে না, জানতে হবে জুন মাস, জুন মাসের কতই জুন? জুন মাসের 23শে জুন। তাহলে 23শে জুন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। নেক্সট, উইংস অফ ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইরকম, এটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স টপিক থেকে দেওয়া, কিন্তু এখানে হিস্ট্রি আন্ডারই রাখা হয়েছে। উইংস অফ ফায়ার বইটি কে লেখেন? কি হবে রাইট আনসার? এটা রাইট আনসার কী হবে? উইংস অফ ফায়ার ডক্টর APJ আব্দুল কালাম, ঠিক আছে? আশা করব প্রত্যেকেই তোমরা এগুলো জানো। এটা APJ আব্দুল কালাম উইংস অফ ফায়ার বইটি লেখেন। নেক্সট 8 নম্বরে আরও একটা বুকস অ্যান্ড অথর টপিক থেকে দেওয়া, এই তিনটি এগুলোকে রাখা হয়েছে কারণ ঐতিহাসিক মানুষ ওনারা, ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ মানুষ সেই কারণে। এবার এটা বুকস অ্যান্ড অথরেই পড়ে যাচ্ছে। এবার ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি তাহলে কে লেখেন? এখানেই বুঝতে পারবে কেন এটা ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। কি হবে? জেএল অর্থাৎ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখেন, জওহরলাল বা জেএল নেহেরু বা জওহরলাল নেহেরু। নেক্সট, ইতিহাসে যেটুকু কোশ্চেন জানা গেছে তার শেষ কোশ্চেনটা, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? এটা তোমরা জানো, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? অ্যান্সার কি হবে? চটপট তোমরা কমেন্টে জানো, লাইভ চ্যাটে তোমরা জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। খান আব্দুল গফ্ফর খান, পুরোটা লিখছি না, খান আব্দুল গফ্ফর খান, এটুকু মনে রাখবা, আব্দুল গফ্ফর মনে রাখলেই হবে। ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। আশা করি ইতিহাসের কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো, কেমন সহজ কোশ্চেন এসেছিল, তোমরা নোট করছো কিনা। এবার আমরা চলে যাব ভূগোলের প্রশ্নে। ভূগোল থেকে দেখো, ইতিহাস ভূগোল থেকে প্রচুর পরিমাণে তোমাদেরকে ডিটেলস ক্লাস করানো হবে, ঠিক আছে? একদম জোর দেওয়া হবে জেনারেল সায়েন্স এবং জিএসএ অর্থাৎ ইতিহাস ভূগোলে আমাদের পেড ব্যাচে। এবার দেখো ভূগোল, ভূগোল থেকে প্রথম প্রশ্নটা কী এসেছিল? 11 নম্বরের কোশ্চেন। ভূগোলটা একটু ভালো করে তোমাদের পড়তেই হবে। চম্বল, চম্বল কোন নদীর অংশ? দেখো এখানে বলে দেবে উৎপত্তি স্থল, অবগতি, ঠিক আছে, কোথায় উৎসস্থল, কোথায় উৎপত্তি, কোথায় মিলিত হয়েছে ইত্যাদি, কিন্তু এখানে বলছে কোন নদীর অংশ, একটু সহজ করে দিয়েছে, খুঁড়িয়ে দিয়েছে। এটা মনে রাখবে, চম্বল কোন নদীর অংশ? যমুনা নদীর, চম্বল যমুনা নদীর অংশ, ঠিক আছে? এবার যমুনা নদীর এটা কিন্তু বলে দিতে পারো যে যমুনা নদীর প্রধান উপনদী, এটা হচ্ছে যমুনা নদীর প্রধান উপনদী, ঠিক আছে, চম্বল। আর কি জানতে পারো? এবং মনে রাখবে এটা গঙ্গা অববাহিকার অংশ, এর সাথে এটুকু জেনে রাখতে হবে, এটা গঙ্গা অববাহিকার অংশ, গঙ্গার অংশ বা গঙ্গার অববাহিকার অংশ। এই জন্যই বললাম তোমরা একটু লিখে নাও, তাড়াতাড়ি করে লেখার জন্য স্পিডটা ঠিক হচ্ছে না, এবং পেনটাবে বা পেনের, তোমরা জানো এগুলো স্টাইলাস পেন দিয়ে লিখতে হয়, সেগুলো খুব তাড়াতাড়ির জন্য আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, তাই তাড়াতাড়ি লিখতে হচ্ছে, তার জন্য ক্ষমাপ্রার্থী। চম্বল কোন নদীর অংশ? মনে রাখবে এটা যমুনা নদীর উপনদী, ঠিক আছে, যমুনা নদীর প্রধান উপনদী এবং বৃহত্তম উপনদী, এবং অংশ যদি বলা হয় সেটা হচ্ছে গঙ্গা নদীর, গঙ্গা অববাহিকার অংশ। অপশানে গঙ্গা অববাহিকার থাকলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি বলে কোন নদীর প্রধান উপনদী? যমুনা, বা কোন নদীর বৃহত্তম উপনদী? যমুনা, সেটা অ্যান্সার হয়ে যাবে। একদম ডিটেলসে তোমাদের বলে দেওয়া হচ্ছে যতটা পারা যাচ্ছে, যা জানা গেছে। 12 নম্বরে, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে কোন নদী প্রবাহিত? অর্থাৎ নদী অববাহিকা এই অংশ থেকে কোশ্চেন আসছে কিন্তু, বা এসেছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে দুটো পর্বতমালা তোমাদেরকে জানতে হবে, এটা মনে রাখবে নর্মদা, এটা তোমরা অনেকেই জানো, নর্মদা নদী প্রবাহিত। তাহলে প্রশ্ন যদি আসে নর্মদা নদী কোন দুটো নদীর বা কোন দুটো পর্বতের মধ্যে প্রবাহিত, একটি যদি অপশান নেট সেটের ধাঁচে দিয়ে দেয় সাতপুরা, আর একটি যদি দিয়ে দেয় এটা কি, তখন অ্যান্সার করতে হবে এটা বিন্ধ্য। আশা করি বোঝা গেল। নেক্সট, ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়?
অর্থাৎ এর অরিজিনেটটা হয়েছে কোথায়, অরিজিনেশনটা তোমাদেরকে জানাতে হবে। এটা প্রত্যেকেই তোমরা আশা করব জানো। কি হবে তাহলে বলো এটা? এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, লাইভ চ্যাট থেকে সরে গিয়ে কমেন্টে গিয়ে জানাও ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়। কোশ্চেনটা সম্পর্কে একটু ডিফিকাল্টিস ছিল এটা, কিন্তু এই কোশ্চেনটা সম্ভবত দেখো যেহেতু স্মৃতি থেকে সংগৃহীত তাই বিভিন্ন কোশ্চেন বিভিন্ন রকম লাগতে পারে। এটা তোমাদের হোম টাস্ক, হোমওয়ার্ক, প্রত্যেকে তোমরা কমেন্টে জানাও। নেক্সট 14 নম্বরে বলছে অলকানন্দা ও গঙ্গা কোথায় মিলিত হয়েছে। অলকানন্দা ও গঙ্গা কোথায় মিলিত হয়েছে? অ্যান্সার কি হয়ে যাবে? উত্তরাখণ্ড, দেবপ্রয়াগ। প্রশ্ন আসতে পারে, এটা হয়ে যাবে দেবপ্রয়াগ। একটু আগেই বললাম কোথায় মিলিত, কোথায় অববাহিত, এই ইত্যাদি কিসের অংশ এরকম। এটা কোথায়? এটা উত্তরাখণ্ড, মনে রাখবে। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা ও গঙ্গা নদী। ক্লিয়ার? নো ডাউট। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন, সর্বোচ্চ নয়, সর্বনিম্ন স্তর বলেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কি স্ফিয়ার হবে বলো? 15 দাগের অ্যান্সার হয়ে যাবে এখানে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, এটা তোমরা লিখে রাখবে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার। নেক্সট, ভারতের কোথায় প্রথম তাপবিদ্যুৎ, এবার অন্য একটা টপিক, এগুলো হচ্ছে কোথায় কি অবস্থিত। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্টার্ন যে মানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির তরফ থেকে। ভারতের কোথায় প্রথম কি অনুষ্ঠিত হয়েছিল বা প্রথম তাপবিদ্যুৎ ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই প্রথম কি অনুষ্ঠিত হয়েছিল, কি উৎপত্তি হয়েছিল ইত্যাদি, কোথায় আছে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো তাপবিদ্যুৎ বলেছে এখানে, মনে রাখবে, ঠিক আছে। প্রথম তাপবিদ্যুৎ ইন্ট্রোডিউস হয়েছিল ভারতের কোথায়? এটা হয়ে যাবে কিন্তু হায়দ্রাবাদ। অর্থাৎ হায়দ্রাবাদ যদি অপশানে না থাকে সেটা হয়ে যাবে তেলেঙ্গানা, ঠিক আছে। এটা কি হবে তাহলে উত্তর? এটা হয়ে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদটা তোমরা জানো তেলেঙ্গানাতে, শর্ট ফর্মে লিখে দিচ্ছি তেলেঙ্গানা, কারণ অনেক প্রশ্ন আছে। এবার 17 নম্বরে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই তোমরা আশা করি জানো। এটা হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটা কি অবস্থিত? তাহলে ইন্দিরা পয়েন্ট, যদি বলে কোন পয়েন্ট অবস্থিত, এইভাবে বলে দিতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন পয়েন্টটি অবস্থিত, অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, রাইস রিসার্চ সেন্টার বা কেন্দ্র ভারতে কোথায় অবস্থিত? এইরকম 10-15টি টপিক আমরা অনেক দিন আগে দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, WBCSC SLST পিটির প্লেলিস্ট থেকে। রাইস কোথায়, গম কেন্দ্র আছে, গম গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র ইত্যাদি, এটা রাইস বলেছে। তো রাইস রিসার্চ সেন্টার ভারতের অবস্থিত কোথায়? কটক। অপশানে থাকবে কটক। অনেকে ভুল করে চলে আসে উড়িষ্যা, বিহার করে দেয়, এটা হবে উড়িষ্যার কটকে। আর কটক কোথায়? উড়িষ্যা, এটা তোমরা জানো, একই বিষয়। অনেকে উড়িষ্যা লেখা থাকলে ঘাবড়ে যায়, কটকটা না লেখা থাকলে। উড়িষ্যারই তো কটক, তাই রাইস রিসার্চ সেন্টার উড়িষ্যার কটকে অবস্থিত। যে এগুলো ব্যাখ্যা করে দিচ্ছে, কারণ এগুলো বলতে হয় না, তোমরা জানো। সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি? বলতে পারবে? এটা কিন্তু একদম সেই ইন্টারন্যাশনাল টাইপের কোশ্চেন হয়ে গেছে। সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি? অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। তোমরাও চটপট করে কমেন্টে কিন্তু প্রত্যেকে অ্যান্সারগুলো জানাবে। তাহলে ভূগোল থেকে এতগুলো কোশ্চেন এখনও পর্যন্ত জানা গেছে। এরপর 20 নম্বরে 19টা কোশ্চেন হয়ে গেল। অনেক কোশ্চেন আছে, যতগুলো জানা গেছে সমস্ত অ্যান্সার বলে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে কোশ্চেনগুলো আমরা এবার আলোচনা করব। প্রথম কোশ্চেন কি বলেছে? সংবিধানের প্রস্তাবনার চেয়ারম্যান ছিলেন কে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রস্তাবনা প্রিএমবেল, সেই প্রিএমবেলটা তার চেয়ারম্যান কে ছিলেন, প্রস্তাবনার চেয়ারম্যানটা কে ছিলেন? এর কোশ্চেন আমরা ডিটেলস ক্লাসে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে টপিক হয় তার কোশ্চেন অনেক দিন আগে আলোচনা করেছিলাম। এটা তোমরা প্রত্যেকেই জানো, বলতে হয় না। বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনার চেয়ারম্যান ছিলেন উনি। নেক্সট আরেকটা কোশ্চেন, কোন দেশ সকলের ভোটের সমান অধিকার অস্বীকার করে না? কোন দেশ? এটা এই কনস্টিটিউশন, প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের টপিক থেকে, তাহলে নিশ্চয়ই এটা ইন্ডিয়া থেকেই কোশ্চেনটা রাখা হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে ভারতবর্ষ, ভারত বা ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট, চিফ কমিশনারকে কে নিয়োগ করেন? চিফ কমিশনারকে কে নিয়োগ করেন? অ্যান্সারে কী হবে? দেখো, চিফ কমিশনার, এখানেই মনে রাখবে, চিফ মানে মূল, প্রধান, তার মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা পদ, তাহলে তাকে গুরুত্বপূর্ণ পদই একটা নিয়োগ করবেন। তাহলে এটা হয়ে যাবে ভারতের সম্মানীয় মাননীয় রাষ্ট্রপতি মহোদয় বা মহোদয়, যখন যা থাকবেন, ঠিক আছে, রাষ্ট্রপতি চিফ কমিশনারকে নিয়োগ করেন।
তাহলে কনস্টিটিউশন থেকে এই কোশ্চেনগুলো ছিল, আশা করি তোমরা লিখে নিচ্ছ, ওই জন্য টাইম দিচ্ছি। এবার জেনারেল জিএস থেকে অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো, ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেনগুলো কী দিয়েছিল দেখো, লেড পেন্সিল এতে কি যুক্ত থাকে, অর্থাৎ লেড পেন্সিলের মধ্যে, এটা কিন্তু অনেক কম্পিটিটিভ পরীক্ষা এসেছে, লেড পেন্সিলের মধ্যে কি যুক্ত থাকে, অ্যান্সার কী হয়ে যাবে, অপশান অনেক কিছু থাকবে, এটা হবে গ্রাফাইট। গ্রাফাইট, লেড পেন্সিলের গ্রাফাইট যুক্ত থাকে। 24 নম্বরে বলছে জলের উপর স্তর সাবমেরিন থেকে কিসের মাধ্যমে দেখা যায়, অর্থাৎ এখানে একসাথে বলে দেওয়া হয় জলের উপরিভাগ থেকে, জলের উপর স্তর থেকে, সাবমেরিন থেকে কিসের মাধ্যমে দেখা যায়, কি হবে এটা অ্যান্সার। দেখো জলের উপর স্তর, এটা যদি সাবমেরিন হয়, এটা যদি সাবমেরিন হয়, হ্যাঁ এটা ধরো জল, এই জলের উপরিভাগে কি আছে সেটা সাবমেরিন থেকে কিভাবে দেখবে, সেটা কি হয়ে যাবে পেরিস্কোপ, সেটা হয়ে যাবে পেরিস্কোপ। পেরিস্কোপের সাহায্যে জলের উপর স্তরটা, উপরভাগটা সাবমেরিন থেকে দেখা যায়, কিসের মাধ্যমে, পেরিস্কোপের মাধ্যমে। এবার এলএস অর্থাৎ লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কী কোশ্চেন এসেছিলো দেখো, প্রথম, এগুলো সব স্মৃতি থেকে সংগৃহীত কোশ্চেন, প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি করা হয়, আমরা ইভিএসের জেনারেল সায়েন্সের যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি একদম হুবহু সেই লেভেলের, হ্যাঁ ইতিমধ্যে মানে 20-25টার উপর হয়ে গেছে, একদম সেই লেভেলের আরপি এডুকেশনে দিয়ে দেওয়া হচ্ছে, আরও হবে। প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি হয়, কি হবে এটা রাইট অ্যান্সার, তোমরা চটপট অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করো, আমি উত্তর বলে দিচ্ছি ভেড়া। প্রথম কোন প্রাণীর ক্লোন হয় সেটা আমরা ভেড়া হিসেবে ধরবো, বিভিন্ন জায়গায় দেখা গেছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো বা অন্যান্য কোনো মতামত থাকলেও দিতে পারো, এটা অ্যান্সার কিন্তু ভেড়া বিভিন্ন জায়গায় দেখা গেছে। এবার বলছে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি, এটা তোমরা সবাই জানো 46, 46টা, অনেকে 46 জোড়া করে দেয়, 46 জোড়া করবে না, এটা 46টিই হবে, এটা 23 জোড়া, 23 জোড়া মানেই 46, অনেকে 46 জোড়া, তাহলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে, বুঝবে ভালো করে। তাহলে মানুষের দেহে অন্য কোনো নয়, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি মানে 23 জোড়া, দেখছো এগুলো খুব ভুল হয়ে যায়। এবার ফেস্টিভ্যাল, আর্টস অ্যান্ড কালচার থেকে আসবে, ফেস্টিভ্যাল থেকে জিকে টপিক আছে, সমস্ত প্রিলিমিনারি টেস্টের যে আগের সিলেবাসটা তোমরা জানো, অলরেডি আমরা দিয়ে দিয়েছি, প্রথম থেকেই আমরাই পাবলিশ করে দিচ্ছিলাম লিখে। এবার দেখো ওনাম, ওনাম কোন রাজ্যের ফেস্টিভ্যাল, এটা তোমরা প্রত্যেকেই জানো, কেরল বা কেরালা, ঠিক আছে, কেরালার উৎসব হচ্ছে ওনাম, এটা হচ্ছে ফেস্টিভ্যাল থেকে, যেটুকু জানা গেছে ফেস্টিভ্যাল থেকে এই কোশ্চেনটা এসেছিলো। এবার অ্যাওয়ার্ডস থেকে, ঠিক আছে, একদম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এইখানটা চোস্ত করে নিতে হবে, একদম হাতের আয়ত্তে রাখতে হবে, কারণ বিভিন্ন নিউ যে অ্যাওয়ার্ডসগুলো দিচ্ছে নিউ, সেগুলো আমরা কিন্তু সিএ ওরিয়েন্টেড জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড জিকে থেকে আমরা পেয়ে যাবো। এবার কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে, কী কী বাছাই করতে হবে, সেগুলোর ভিডিও দেওয়া আছে, আরও একটা ভিডিও খুব শীঘ্রই আসছে, বুক লিস্টের ভিডিও আসছে, সব আসবে, আগে ক্লাসটা করে নাও। রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান, একদম প্রথম এসএলএসটি পিডি বলে একদম সহজ কোশ্চেন ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে অনেকেই বলবে গীতাঞ্জলি, হ্যাঁ শুধু কি গীতাঞ্জলি, গীতাঞ্জলিটা শুধু নয়, গীতাঞ্জলি কাব্যের কি, গীতাঞ্জলি কাব্যের ইংলিশ অনুবাদ, ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। নেক্সট অমর্ত্য সেন কিসের জন্য নোবেল পান, এটাও সহজ, ইকোনমিক্স বা অর্থনীতির জন্য পান অমর্ত্য সেন। নেক্সট তিনটি দেখুন নোবেল প্রাইজ থেকে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি প্রশ্ন করলে কিন্তু এইভাবেই প্রশ্ন হয়, আর যখন মানে অনেকদিন ধীরে সুস্থে যদি প্রশ্ন করা হয়, দেখবে অনেক কঠিন মানে ডেপথ থেকে কোশ্চেন দিয়ে দেবে, সহজই আসবে, ঘুরিয়ে আসবে, কারণ পিটি মানে অ্যাকচুয়ালি কিন্তু প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ এলিমিনেট করে দেওয়ার একটা টেস্ট। তো সাহিত্যের নোবেল পুরস্কার, আবার নোবেল পুরস্কার, তার আগে দেখে নাও নোবেল প্রাইজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে, এখানে অনেক কটা অপশান থাকবে, এটা হচ্ছে নেটসেট টাইপের কোশ্চেন, এখানে তোমাকে বেছে বুঝে নিতে হবে কিসে কিসে দেওয়া হয়, অপশান যেটা থাকবে সেটা বেছে নিতে হবে, মনে রাখবে এটা কিসে দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়, আর কিসে দেওয়া হয়, অর্থনীতিতে। দেখো এখানেই রবীন্দ্রনাথ পেয়ে যাবে সাহিত্য, হ্যাঁ কেউ কেউ শান্তিতে পান, শান্তিতে, হ্যাঁ নোবেল পুরস্কার অমর্ত্য সেন কিসে পেয়েছিল, এই যে অর্থনীতিতে, রবীন্দ্রনাথ সাহিত্যে, এখানে শান্তিতে পাওয়া যায়, চিকিৎসা শাস্ত্রে পাওয়া যায়, রসায়নে পাওয়া যায়, হ্যাঁ পদার্থবিদ্যায় পাওয়া যায়, এরকম আরও কিছু আছে, এই সমস্ত বিষয়ে পাওয়া যায়, এগুলো অপশানে পেয়ে যাবে। এবার বলছে সাহিত্যে নোবেল পুরস্কার 2020 সালে কে পান, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড জিকে, এটা অ্যান্সার হয়ে যাবে 31 দাগের লুইস, LOUIS, লুইস গ্লাক, GLUCK, লুইস গ্লাক,
ঠিক আছে, ইনি কিন্তু সাহিত্যে পেয়েছেন নোবেল পুরস্কার। তাহলে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া যায়, দেখে নিলাম নামগুলো। অর্থনীতিতে পাওয়া যায়, শান্তিতে পাওয়া যায়, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্রে পাওয়া যায় ইত্যাদিতে। তাহলে সাহিত্য নোবেল পুরস্কার 2020 সালে কে পান? লুইস গ্লাক। এরকম দিয়ে দিতে পারে 2011 সালে কোন পুরস্কার কে পান। ক্লিয়ার? এবার বলছে ফেডারেশন প্রাইজ কোন ফিল্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই অ্যাওয়ার্ডটা কোন ফিল্ডে দেওয়া হয়। কি হবে রাইট অ্যান্সার? দেখো এটা কিন্তু কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন আছে স্মৃতি থেকে যেহেতু সংগৃহীত, তাই একটু ডিফিকাল্টিস আছে এখানে। কিন্তু অনেকেই প্রশ্ন করেছিল এর আগের বার, যে আমি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে, বা আমাদের টিচারও জিজ্ঞাসা করেছিলেন দু একজনকে, যে কী কী হয়। অবশ্য অনেক দিন আগে সেটা, তো দু তিনটি নাম পাওয়া গেছিলো, তাই এটা তোমাদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি। অনেক যদি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের টিচাররাও কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস করেন, দেখেন, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা কমেন্টে জানাবেন ফেডারেশন প্রাইজ কোন ফিল্ডের সাথে সম্পর্কিত। যাদের জিকেটা খুব স্ট্রং, দেখি অ্যান্সারটা করো। এখানে অনেক কিছু হতে পারে, দুটো হতে পারে প্রায়, কিন্তু কোনটা পরীক্ষক বা মানে কী বলবো, প্রশ্নকর্তা কোন উত্তরটিকে বাছাই করবেন সেটা তোমাদের উপর, এটাও তোমাদের হোম টাস্ক থাকলো। ফেডারেশন প্রাইজ কোন ফিল্ডের সাথে সম্পর্কিত, এটা তোমাদের হোম টাস্ক, খুব একটা কঠিন কিন্তু নয়। এবার স্পোর্টস থেকে, খেলা থেকে কী কী কোশ্চেন এসেছিলো দেখে নাও। আমজাদ আলী খান কিসের সাথে জড়িত? আমজাদ আলী খান কিসের সঙ্গে জড়িত? এটা কিন্তু স্পোর্টস মানে কি, এটা শুধু স্পোর্টস নয়, এটা হচ্ছে আর্টস অ্যান্ড কালচার, স্পোর্টস ইত্যাদি, অর্থাৎ শিল্পকলা ইত্যাদি থাকবে। কলা বিভাগ, যেটা জিকেতে কলা বিভাগ থাকে, সেই কলা বিভাগ। এবার আমজাদ আলী খান কিসের সঙ্গে জড়িত? উনি সরোদ বাদক, বা উনি সরোদ শিল্পী, ঠিক আছে। এবার বলছে গ্রেটো গ্রাভো কোন খেলার সঙ্গে জড়িত? গুরুত্বপূর্ণ নাম, এটা তোমরা নিশ্চয়ই জানো। গ্রেটো গ্রাভো কোন খেলার সঙ্গে জড়িত? এটা কিন্তু কোন খেলা হয়তো ছিল না, প্রশ্নকর্তা দিয়েছিলেন হয়তো ঠিকই, কিন্তু যে স্মৃতিতে সংগঠিত যেহেতু মেমোরাইজ কোশ্চেন অ্যান্সার, এগুলো কিন্তু ভুল হতেই পারে, প্রশ্ন কেউ ভুল দিয়ে দিতেই পারে। এটা হচ্ছে হয়তো কোশ্চেনে ঠিক ছিল। এটা কিন্তু অ্যাক্টিং, গ্রেটো গ্রাভো কিন্তু অ্যাক্টিংয়ের উপর নির্ভর করে, উনি কিন্তু অ্যাক্টিং, শিল্প এগুলো, ঠিক আছে। এই দুটো কিন্তু স্পোর্টস থাকলেও এটা কিন্তু শিল্প টপিক থেকে দেওয়া। স্পোর্টস অর্থাৎ এখানে অ্যাক্টিং বলে দেবো। উনি কিন্তু সুইডিশ আমেরিকান যে শিল্পকলা, তার কিন্তু অ্যাক্ট্রেস, ঠিক আছে। গ্রেটো গ্রাভো হচ্ছে উনি অ্যাক্টিং করেন, এবং সুইডিশ আমেরিকান যে অ্যাক্ট্রেস তাকেই বলা হয়। উনি কিন্তু কোন খেলার সঙ্গে জড়িত নয়, উনি অ্যাক্টিংয়ের সঙ্গে জড়িত, উনি কিন্তু সুইডিশ আমেরিকান, দুটো একসাথে থাকবে, কেউ ভুল করবে না, শুধু সুইডিশ বা আমেরিকান নয়, সুইডিশ আমেরিকান বা সুইডিশ প্লাস আমেরিকান, এরকম অ্যাক্ট্রেস, এরকম কিন্তু অপশানে তোমরা পেয়ে যাবে। নেক্সট, ডক্টর কুরিয়ান, তোমরা নামটা মনে রাখবে, এটা ইন্ডিয়ান, এটা তোমরা জানো। ডক্টর কুরিয়ান কোন ফিল্ডের সঙ্গে জড়িত? কী হবে রাইট আনসার? তোমরা অনেক বিপ্লবের, অনেক রেভলিউশনের নাম তোমরা হয়তো শুনেছো। এটা কিন্তু হবে ডেয়ারি ফার্মিং, দুগ্ধজাত পণ্য তোমরা জানো, সেই ডেয়ারি ফার্মিংয়ের। তাহলে আর কি বলবো এখানে, উনি কিসের জনক? উনি শ্বেত বিপ্লবের জনক। দুধের রং কি? সাদা, সেই হিসাবে আমরা ভেবে রাখবো শ্বেত, সেই দুধকে নিয়ে, ডেয়ারিকে নিয়ে শ্বেত বিপ্লব, যে সাদা, শ্বেত মানে সাদা, সেই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর কুরিয়েনকে বলা হয়, ঠিক আছে। ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ডক্টর কুরিয়েনকে, উনি ডেয়ারি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত, ওনার নামটি। এবার 2020 সালে, যেহেতু 2021 প্রশ্ন এসেছিলো, দেখো 2020টাকে ক্র্যাশ করেছে ওরা, তাহলে 2022 পরীক্ষা এলে 2021টাকে বাছাই রাখতে হবে, 20, 21, 22 ইত্যাদি। তো 2022টা তো খুবই ভালো, এবং 21 সাথে 2020 সালে IPL লিগের উপস্থাপনা করে কোন দেশ? কি হবে এটা রাইট অ্যান্সার? এখন প্রশ্নটা যাই হোক না কেন, এটা হবে UAE, আরব, ঠিক আছে। UAE, এটা মনে রাখবে, দুবাই। 2020 সালে IPL লিগের উপস্থাপনা বলেছে, কিন্তু মনে রাখবে উপস্থাপনা করে কোন দেশ, এটা হবে UAE। নেক্সট, জিকে থেকে, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা টপিক্স থেকে এসেছিলো। এরপর স্ট্যাটিক জিকে, এই জাতীয় কোশ্চেন কিছু দেওয়া হচ্ছে। দেখো এখানে এই কোশ্চেনগুলো কিন্তু দিয়েছিল, স্ট্যাটিক জিকে বা সাবজেক্টিভ ওরিয়েন্টেড সব কিছু যুক্ত আছে। মানে আগেরগুলো কি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা তোমাদের সুবিধার্থে ভাগ করে দেওয়া ছিল, এবার টোটালটা দেখে নাও, আলাদা আরও ছিল যেগুলো। গ্যালিলিও কি আবিষ্কার করেন? দূরবীক্ষণ যন্ত্র, এটা নিশ্চয়ই তোমরা জানো, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। সবুজ বিপ্লব, একটু আগে শ্বেত বিপ্লব ডক্টর কুরিয়েনকে পেলাম। এবার বলছে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন কবে হয়? এটা হয় 1960-এর দশকে, 1960-এর দশকে হয়। কি হয়? 1960-এর দশকে হয় সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, মনে রাখবে। হিটলার 1933 সালে, অর্থাৎ 1933 সালে
যে পার্টি গঠন করেন তার নাম কি? কি হবে রাইট অ্যান্সার? দুটো আছে, দুটো নাম আছে, এখানেও তোমরা বলে দিতে পারবে। হিটলার। ঠিক আছে, এটা আনকমন টাইপের কোশ্চেনটা এসেছিলো কি না জানি না, কিন্তু যেহেতু স্মৃতি থেকে সংগৃহীত কোশ্চেনটা হয়তো রাখা হয়েছিল। হিটলার। অনেকে বলবে নাৎসি, অনেকে নাৎসি দল, নাৎসি পার্টি, এরকম আরও আছে, এগুলো তোমরা কমেন্ট করো। এখানেও 3টে কোশ্চেন আছে একদম, কিন্তু অপশানে কী ছিল সেটা নেই বলে কিছু বলা হচ্ছে না, তোমরা এটা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়ে যেতে পারো, তোমার বইতে তোমরা কী পাচ্ছ সেটা তোমরা, এটাও তোমাদের হোম টাস্ক। হিটলার, অনেকে নাৎসি পার্টি, নাৎসি দল ইত্যাদি করে, অরিজিনালটা আরও আছে, 3-4টে নাম পাওয়া যায়, কিন্তু সঠিকটা ভালো বইতে তোমরা কী পাবে এটা তোমরা কমেন্টে জানাবে। ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার কোথায় অবস্থিত? ইন্ডিয়ান টেলিভিশন, এগুলো সব স্ট্র্যাটেজিক আন্ডারে চলে আসছে। এটা হবে 40-এরটা, পুনে, মুম্বাইয়ের পুনেতে অবস্থিত ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার। নেক্সট বলছে শার্লক হোমসের সৃষ্টিকর্তা কে? শার্লক হোমস আমরা সবাই জানি স্যার আর্থার কনান ডয়েল। ঠিক আছে, শার্লক হোমস তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো, শার্লক হোমস, যেমন ফেলুদা পড়েছো, হ্যাঁ তেমন শার্লক হোমসও পড়েছো। আরও অনেক ছিল, সেটা হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল, আর্থার কোনান ডয়েল। এটা তোমরা প্রত্যেকেই জানো যে শার্লক হোমস ডিটেকটিভ, ঠিক আছে, এই সাসপেন্স ওয়াইজ যে লেখাগুলো হয় সেগুলোর সৃষ্টিকর্তা ছিলেন স্যার আর্থার কনান ডয়েল। নেক্সট, এখানে ওনার সহযোগী যদি বলতো শার্লক হোমসের সহযোগী কে ছিল, তখন কি হয়ে যাবে? ওয়াটসন। তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পড়ে থাকবে যে মাই ডিয়ার ওয়াটসন, এরকম বিভিন্ন অনুষ্ঠানে হয়তো তোমরা শুনেছো। তো যাই হোক, এটা ভিতরের বিষয়। আর লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? এটা ছোটোবেলায় তোমরা পড়েছো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাকে কি বলা হতো? লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নেক্সট কোশ্চেন দেখে নাও। 2020 সালে, বারবার 2020টা উঠে আসছে কারণ 21-এ সান্তালি মিডিয়ামের পিটি হয়েছিল। পশ্চিমবঙ্গে যে বিধ্বংসী ঝড় উঠেছিল 2020 সালে, তার নাম কি? কি হবে? তোমরা প্রত্যেকেই জানো, আমফান। আমফান হচ্ছে 2020 সালে, এই টাইমে তোমরা জানো যে কোন টাইমে কি হয়েছিল, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে পড়তে হবে। 2020 সাল যেহেতু, 2021-এরটাও মনে রাখতে হবে। এবার বলছে ফায়ার টেম্পল কোন ধর্মাবলম্বীদের জন্য? এটা জানো, রিলিজিয়াস ব্যাপার, রিলিজিয়াস থেকে এগুলো ফায়ার টেম্পল আছে, সেই ফায়ার টেম্পল কিন্তু জোরোস্ট্রেস্টিয়ান তাদেরকে বলা হয়। মানে যেগুলো তোমরা জানো আর কি, জোরোয়াস্ট্রিয়ানিজম তাদেরকে, এর কিন্তু এখানে অ্যান্সার তোমাদের দেওয়া থাকবে, জেড দিয়ে শুরু হবে, দেখবে জোরোয়াস্ট্রিয়ানিজম, এটা অপশানে তোমরা পেয়ে যাবে। তখন মনে রাখবে শুধু জোরোয়াস্ট্রিয়ানিজম হচ্ছে ফায়ার টেম্পল, ঠিক আছে, আগুন মন্দির এরকম একটা বিষয়। তোমরা এগুলো ইন্টারনেটে সার্চ করেও অনেক দেখতে পারো, অনেক বইতে এগুলো ছবি দেওয়া থাকে অনেক ক্ষেত্রে, যেমন বৌদ্ধদের কিছু থাকে, ঠিক আছে, মানে সেই ডুইয়ের মতো তোমরা দেখবে বৌদ্ধদের থাকে, ওইগুলো সব ধর্মাবলম্বীর ব্যাপার, এগুলো রিলিজিয়াস্টিক বিষয় অনেক কিছু থাকে, এগুলো বিভিন্ন ধর্মের থাকে, পাঞ্জাবিদের থাকে, নেপালিদের থাকে, কিছু কিছু সেগুলোও জানতে হয়। এবার হচ্ছে কোভিড ধরা পড়ে প্রথম কোন দেশে? সেই সময় কোভিডের একটা প্রাক্কাল বলতে পারো, তো কোভিড ধরা পড়ে সেই সময় কোথায়? এটা তোমরা প্রত্যেকেই জানো, চীন। ঠিক আছে, এবার বলছে এন্টোমোলজি বলতে কোন শিল্পকে বোঝায়? অর্থাৎ একটা বাংলা তার ইংলিশ মিনিংটাকে দিয়ে দিতে হবে, ইংলিশ মিনিং দিয়ে দিয়েছে, তার বাংলাটা কি? সব রকম প্রশ্ন এসে যাচ্ছে, যেমন এপিটোকালচার, এরিকালচার, হ্যাঁ যে কোনো কালচার হতে পারে, যে মৌমাছি চাষ সেটাকে কী বলা হয় ইত্যাদি। তো এন্টোমোলজি বলতে কোন শিল্পকে আমরা বুঝবো? এটা হয়ে যাবে সেরিকালচার, সেরিকালচার। নেক্সট, জলদাপাড়া কোথায় অবস্থিত? এটা কাউকে বলে দিতে হবে না, পশ্চিমবঙ্গে অবস্থিত। জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে অবস্থিত। এবার কোথায়? উত্তর মাদারিহাটে অবস্থিত, উত্তর মাদারিহাটে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য, বা জলদাপাড়াটা শুধু বলা আছে, এখানে অভয়ারণ্য উল্লেখ করে দেওয়া নেই, হয়তো প্রশ্নে ছিল, প্রশ্নকর্তা বা স্মৃতি থেকে সংগ্রহ করা যেহেতু কোশ্চেন এরকম হয়েছে। বারবার বলছি কারণ এগুলো দেখো, একটা মানুষের পক্ষে বা 10-15 জন মানুষের পক্ষে সবটা মনে রাখা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু কোশ্চেন পেপার সাবমিট করতে হয়েছিল, জমা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? এটা কি হবে? এটা হবে লোথাল। লোথাল ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। এই লোথাল কোথায় অবস্থিত? এই লোথাল গুজরাটে অবস্থিত, গুজরাটের লোথাল বন্দর। তোমরা বিভিন্ন সিভিলাইজেশন যখন পড়বে ইন্ডিয়ান হিস্ট্রি জিকেতে আমাদের পেড ব্যাচে, তখন আরও ভালোভাবে এগুলো সব বুঝতে পারবে। এবার বলছে কোভিড-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে? দেখো এইগুলো
কার আয়ত্তে আছে, কার দখলে আছে, কে এগুলো করতে পারে, হু পারে, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এত বড় বড় সিদ্ধান্ত কিন্তু ওনারাই নিতে পারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান, যেহেতু সাঁওতালি মিডিয়াম দিয়ে দিয়েছে কোশ্চেনটা, বেঙ্গলি মিডিয়ামে এই জাতীয় কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে, বেঙ্গলি মিডিয়ামে সাহিত্য পুরস্কার কে পেয়েছেন এই বছরে ইত্যাদি। তো কী হবে এটা রাইট আনসার, রামচন্দ্র মুর্মু, এটা মনে রাখবে, রামচন্দ্র, এটা কী বলেছে, সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান 2021-এর যেহেতু পিটি কোশ্চেন, সেই অনুপাতে এটা হবে রামচন্দ্র মুর্মু। নেক্সট, প্রথম ইন্দো কিউই ওম্যান, লেডিস, প্রথম ইন্দো কিউই ওম্যান যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে? কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব বুঝতে পারছো, কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড জিকে, কারণ অনেক তখন প্রায় 70টা কোশ্চেন, মানে 70টা মার্কস কিন্তু ধরে রাখা হয়েছিল, যেহেতু 150 নম্বরের পিটি হবে বলেছিল। এবারেও যদি চেঞ্জ হয় না খুব একটা, এরকম কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বিশেষ জোর থাকবে। এবার কি বলছে, তাহলে প্রথম ইন্দো কিউই ওম্যান কী হবে এটা, যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে? এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, 2022-এ যখন প্রশ্ন পড়বে তখন আবার 2021-এরটা বলে দেওয়া হবে, ঠিক আছে, কারণ সেই সময়ের এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবার বলছে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এই মুহূর্তে এটা মনে থাকছে না, কারণ এগুলো জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের, ঠিক আছে, কারণ চটপট আজকেই নিয়ে আসা হয়েছে তোমাদেরকে জানিয়ে দেবো বলে, কোনো রকমে আমরা রেডি করেছি। এবার বলছে আর্ট অফ লাভ কোন মন্দিরের গায়ে প্রদর্শনী হিসেবে রয়েছে? আর্ট অফ লাভ, ঠিক আছে, আর শিল্পের একটা ভালোবাসা বা এরকম বলতে পারো। এটা কি হবে আর্ট অফ লাভ? তোমরা জানো এটা খাজুরাহো, খাজুরাহো মন্দিরের গায়ে গাত্রে লেখা আছে, যে লেখা বলতে কি প্রদর্শনী করা হয়েছে আর্ট অফ লাভের। এবার বলছে সর্বপ্রথম অ্যাটমিক রিঅ্যাক্টর কোনটি? একটু আগে আমরা পড়েছিলাম প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, এরকম মনে রাখবে, সোলার সিস্টেম, হ্যাঁ, অ্যাটমিক সিস্টেম, অ্যাটমিক রিঅ্যাক্টর, সোলার রিঅ্যাক্টর, ইলেকট্রিক রিঅ্যাক্টর, এরকম কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, হ্যাঁ, অ্যাটমিক, পারমাণবিক, অনেকে পারমাণবিক তাপবিদ্যুৎ একসাথে করে দেয়, এগুলো বুঝতে হবে যে বৈদ্যুতিক নাকি পারমাণবিক অন্য কিছু বোঝাতে চাইছে। তো সর্বপ্রথম অ্যাটমিক রিঅ্যাক্টর কোনটি হবে এখানে? তারাপুর, এটা কিন্তু ভারতে অবস্থিত, সর্বপ্রথম অ্যাটমিক রিঅ্যাক্টর এটা হচ্ছে ভারতে অবস্থিত তারাপুরে। এবার তারাপুরটা তো ভারতে অবস্থিত, ভারতের কোথায়? তারাপুর, পুরো নামটা কি? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশনে, ঠিক আছে, এটা ইন্ডিয়ায় অবস্থিত, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, ঠিক আছে। এবার বলছে 54 নম্বরে ইউএসএ এর 46তম প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী কে হন? এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জো বাইডেন, আমেরিকার কথা তোমরা জানো এটা, জো বাইডেন। নেক্সট, ভারতের সংবিধানে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি? কোনটার কথা বলছে এখানে বলা হয়নি? কি হবে রাইট আনসার? তোমরা কনস্টিটিউশন সম্পর্কে যাদের আয়ত্তে আছে তারা জানাও, প্রশ্নটা কি এটা ছিল নাকি অন্য ছিল? তোমরা কি মনে হচ্ছে যে প্রশ্নটা কি ভুল হতে পারে? ভারতের সংবিধান নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি? কমেন্টে তোমরা চট করে জানিয়ে দাও। সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? অনেক কী করেন, কিন্তু অপশানে তোমাদের দেখবে পানিনি থাকবে, পানিনি, সংস্কৃত ব্যাকরণ সেটা পানিনি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো ছিল, এতগুলো ছিল, আরও প্রশ্ন ছিল 70টার মতো, এবার 56টার মতো ওখানে জানা গেছে। তাহলে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 150 নম্বরের প্রশ্নে কটা এসেছিল? 70টি প্রশ্ন, 150-র মধ্যে 70টি এসেছিল জিকে। জিকে মানে বেশিরভাগটাই জিকে প্লাস কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের জিকে আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এবারেও যখন 100 নম্বরের পিটি হবে তার মধ্যেও কিন্তু নিশ্চয়ই এই সিলেবাস থাকলে অনেকটা করে তার প্রভাব পড়বে। আর ম্যাথ থেকে কী কী প্রশ্ন এসেছিলো দেখো, কী টাইপের প্রশ্ন এসেছিলো, কারণ এগুলো মনে রাখা সম্ভব নয়। জিকে মনে রাখা যায় এক লাইনে, এটা ম্যাথ কী করে মনে রাখবে কতগুলো, তাই না? ম্যাথ 40টি প্রশ্ন এসেছিলো, সরল সুদ থেকে প্রায় 2টি প্রশ্ন এসেছিলো, গড় অর্থাৎ অ্যাভারেজ, এই অ্যাভারেজ থেকে প্রশ্ন এসেছিলো 2টি, সরল সুদ থেকে এসেছিলো, সিম্পল ইন্টারেস্ট থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, লসাগু থেকে 1টি, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কাজ থেকে 1টি, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 1টি, বর্গ থেকে এসেছিলো, স্কোয়ার থেকে 1টি, সংখ্যার অঙ্ক নাম্বার সিস্টেম থেকে এসেছিলো 2টি, অনুপাতের, ঠিক আছে, রেশিও প্রপোর্শন এই যে বিষয়গুলো আছে, তো সেই অনুপাত থেকে এসেছিলো 7টি কোশ্চেন, 7টি কোশ্চেন এসেছিলো এখানে যতটুকু জানা গেছে। পরিমিতি থেকে এসেছিলো 7টি কোশ্চেন, এখানেও যতটুকু জানা গেছে। শতাংশ থেকে এসেছিলো
ঠিক আছে, পার্সেন্টেজ থেকে 10টি প্রশ্ন যেটুকু জানা গেছে। হয়তো তাড়াতাড়ি প্রশ্নের জন্য এরকম একটা লেভেল থেকে অনেক দিয়ে দিয়েছে, যেমন প্রাইমারি টেটের ক্ষেত্রে মানে সিম্পলিফিকেশন, সরলীকরণ বা সিঁড়ি ভাঙা অঙ্ক অনেক দিয়ে দেওয়া হয়েছিল, বা কঠিন 4-5টা দিয়ে দেওয়া হয়েছিল এরকম। তাহলে এইগুলো ছিল কিন্তু আমাদের, ভালো করে তোমরা দেখে নাও, তোমরা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের আরও আছে, আমি বলে দিচ্ছি, শেষে বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবার বলছে ইংরেজি মোট 40টি প্রশ্ন এসেছিলো, তাহলে 150-র মধ্যে ম্যাথ ছিল কত, 40, ইংলিশ ছিল 40, আর জিকে সিএ ছিল 70, ব্যাস 150। এবারে 100 নম্বরের ভিত্তিতে কী হয় দেখা যাক। নেট সেটের ধাঁচে বলা হয়েছে, ধাঁচে মানে বোঝা যাচ্ছে যে কীরকম টাইপের কোশ্চেন আছে, বিশেষত টাইম কিলিং করবে রিঅ্যারেঞ্জ দিয়ে, এরকম মিলিয়ে যেগুলো প্রচুর টাইম কিল করে নেয়। নেক্সট ইংরেজি থেকে দেখো, প্রেপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছিলো 4টি কোশ্চেন, আর্টিকেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছিলো প্রবাবলি 1টি কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিটির ক্ষেত্রে নটি, সিনোনিমস 5টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টি, এরর কারেকশন 1টি, এখানে 1টি আছে সাঁওতালি মিডিয়ামে, এখানে কিন্তু এটা 4-5টা হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয় বেঙ্গলি মিডিয়ামে, কারণ এটা এলিমিনেট করতে চাইবে, এরর ডিটেকশন, এরর কারেকশন এগুলো তোমাদেরকে দিয়ে দেবে তখন। তাহলে ইংরেজি থেকে 40টি প্রশ্ন, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে কী কী প্রশ্ন এসেছিলো, রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে দিতে পারে সিলেবাসে যেগুলো ছিল। ঠিক আছে, তো এই কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এই পিডিএফটা তোমাদের পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, তোমরা জানো রেগুলার ক্লাস আমাদের হচ্ছে, ইংলিশ হচ্ছে, ম্যাথ হচ্ছে, জিকে হচ্ছে, ঠিক আছে, আরও হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এছাড়া টেটের ক্লাসগুলো চলছে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো প্রত্যেকে, ঠিক আছে। এবং আমাদের পেড ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও, অনেকক্ষণ লং তোমাদের টাইমটা নিয়ে নিলাম, তার জন্য দুঃখিত। যদি তোমাদের বিন্দুমাত্র উপকৃত হও তাহলে তোমরা কমেন্টে জানাবে। এবং আমাদের যদি পেড ব্যাচে তোমরা আসতে চাও, আমাদের ফোন নম্বর 9382266561, আর কয়েকটা সিট অ্যাভেলেবেল আছে, 9382266561, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, পেমেন্ট ডিটেলস পেয়ে যাবে। পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে ব্যাচে তোমরা জয়েন করতে পারবে, ক্লাস কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে, তাড়াতাড়ি তোমরা করো, তাড়াতাড়ি পেড ব্যাচে চলে এসো, যে কয়েকটা সিট অ্যাভেলেবেল আছে তোমাদের জন্যই করা হয়েছে, এবং স্বল্প বেতনে, তোমরা জানো আগের ক্লাসেও বলে দিয়েছিলাম। এবং এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, এবং আমাদের এসএলএসটির যে গ্রুপ আছে, অল টেট পিটি ছাড়াও আমাদের যে এসএলএসটির গ্রুপ আছে, সেই গ্রুপেতেও তোমরা পেয়ে যাবে এসএলএসটি পিটি প্রিপারেশন এসএসসি। সেখানে আরও একবার বলে দিচ্ছি আমাদের নাম্বারটা, লাস্ট তোমরা প্রত্যেকে মনে রাখো বা কমেন্টে জানাও, পিটি অ্যাডমিশন নিতে চাই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, 9382266561, হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই হবে। আশা করি ভালো লেগেছে, তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তোমাদের জন্য এই প্রয়াসটি। এবং এরপরে বুক লিস্ট ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও আসবে। পেড ব্যাচে থাকলে তো সব কিছুই পাবে, সাথে সাথে আরও স্পেশাল কিছু তোমাদের জন্য ইউটিউবে আসতে চলছে, যারা পেড ব্যাচে আছে তাদের জন্য আরও প্লাস পয়েন্ট, কিন্তু কারণ শুধুমাত্র ইউটিউব দেখে ক্লাস করাটা কঠিন, পেড ব্যাচের সঙ্গে সঙ্গে যদি ইউটিউবে একটা নতুন কিছু আসতে চলেছে ক্লাস, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একজন ম্যাডাম বা টিচার আসবেন খুব শীঘ্রই, সেখানে তোমরা একসাথে ক্লাস করতে পারলে রেগুলার অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, একদম নিজেকে হাই লেভেলে প্রিপেয়ার করে নাও, ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স টু মডারেট, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, হোয়াটসঅ্যাপে কমেন্ট করো, পিটি অ্যাডমিশন নিতে চাই, কেমন লাগলো মতামত দিয়ে জানাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে করলে সঙ্গে সঙ্গে ব্যাচে তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।